আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইসরাফিল সর্দার অভিক। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা আমাদের এইচএসসি 27 এবং 28 ব্যাচের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের প্লেলিস্টটা কমপ্লিট করছিলাম। তো আজকে এটার লেকচার 4 শুরু হতে যাচ্ছে। তো লেকচার 3 এর পর লেকচার 4 এর বেশ কয়েকদিন গ্যাপ ছিল আমাদের ডিভাইসে কিছু সমস্যা থাকার কারণে। তো সেটার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি তোমরা আমাদের লেকচার 1, 2, 3 দেখে এখন লেকচার 4 দেখার জন্য তোমরা অপেক্ষা করছিলে। তো তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো চলো ক্লাসটা শুরু করি। তো শুরু করার আগে আমাকে একটু তোমাদের কাছ থেকে এনশিওর হতে হবে তোমাদের লাস্ট কনসেপ্টগুলো তোমাদের মনে আছে কিনা। আমরা কিন্তু উপাংশ মানে কোন একটা ভেক্টরকে বিভাজিত করা শিখেছিলাম। তো এর আনুভূমিক উপাংশ কি হয়, এর উলম্ব উপাংশ কি হয়, আনুভূমিক উলম্ব ছাড়াও যে কোনো দিকে দুটো উপাংশে আমরা যদি বিভক্ত করতে চাই সেটা আমরা কিভাবে করি সেগুলো কিন্তু আমাদের মনে আছে। বাট ভেক্টরের ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি সবসময় লাগবে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশে বিভাজিত করা এটা। তো তোমাদের মনে আছে কিনা সেই কারণে আমি তোমাদেরকে একটু টেস্ট করার জন্য কয়েকটা জিনিস একটু মনে করাই দিই। যে দেখো, আমাদের কাছে যদি কোনো একটা ভেক্টর রাশি থাকে, তুমি ওই ভেক্টর রাশির মান জানো, ঠিক আছে, ভেক্টর রাশিটার মান জানো। যেমন এটা ধরো একটা গাড়ির ভেলোসিটি ভি ভেক্টর। এখন এই গাড়ির বেগ কত, এই ভেক্টরের তুমি মানটা জানো যে এই ভেক্টরের মান 50 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটা 50 মিটার পার সেকেন্ডে বেগে এই দিকে যাচ্ছে। তো এটার মান 50, আর এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এই দিকে যাচ্ছে। ওকে, ভালো কথা। তো এখন আমি তোমার কাছে যদি জিজ্ঞাসা করি যে দেখো, আমরা যদি এটাকে আনুভূমিক রাস্তা ধরি আর এটাকে উলম্ব রাস্তা ধরি, তাহলে এখন আমার প্রথম কোশ্চেন, আনুভূমিক বরাবর এই গাড়িটার বেগ কত? গাড়িটা তো এভাবে যাচ্ছে, দেখো এভাবে যাচ্ছে। তো আনুভূমিক বরাবর বেগ মানে বুঝাচ্ছে এই গাড়িটা দেখো এই যে এই বরাবরও কিন্তু সামনে আগাচ্ছে, এই বরাবর আগাচ্ছে, দুইটা মিলিত ফল হিসেবে এদিকে যাচ্ছে। ওকে, এখন এই বরাবর ওর বেগটা কত, এক্স অক্ষ বরাবর ও কত বেগে সামনের দিকে আগাচ্ছে, তাই না? অর্থাৎ আমি তোমাদের কাছে সিম্পল এই জিনিসটা জানতে চাচ্ছি যে এক্স অক্ষ বরাবর এর উপাংশটা কত। আর আরেকটা জিনিস তোমাদের কাছে জানতে চাবো যে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব উপাংশটা কত। উলম্ব বলতে গাড়ি আবার উপরের দিকে চলে গেছে এমনটা না, তুমি জিনিসটা এভাবে চিন্তা করো, তুমি পাখির চোখে উপর থেকে নিচে দেখতেছো, ঠিক আছে? একটা গাড়ি এভাবে তেরাভাবে যাচ্ছে, এভাবে তেরাভাবে যাচ্ছে, তুমি পাখির চোখ নিচ থেকে দেখতেছো, তাহলে এই হচ্ছে আনুভূমিক রাস্তা। আর আনুভূমিকের সাথে রাস্তার উপর লম্ব বরাবর, ঠিক আছে? এইটা আবার ভেবো না যে রাস্তার মানে গাড়ি উপরের দিকে উঠে গেছে, জিনিসটা এমন না, তাই না? তুমি যদি পাখির চোখ থেকে নিচে তাকাও তাহলে যে একটা আনুভূমিক রাস্তা একটা উলম্ব রাস্তা পাবা, এরকম। তো এই আনুভূমিক বরাবর যেটাকে যদি আমি ভি এক্স দ্বারা প্রকাশ করি যে এই ভ্যালুটা কত, আর ভি ওয়াই এটা দ্বারা প্রকাশ করি এটা কত। তো দেখো, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত এগুলো শিখে রাখছিলাম যে আনুভূমিক উপাংশ, যে কোনো একটা ভেক্টরের আনুভূমিক উপাংশ হচ্ছে আর কস থিটা। ওই ভেক্টরটা আর ওই অ্যাঙ্গেলটা আমাকে জানতে হবে আনুভূমিকের সাথে কত কোণে আছে। তো আমি তোমাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম, এই অ্যাঙ্গেলটা না দিলে তো অবশ্যই বের করতে পারবে না, বললাম যে এটা 60 ডিগ্রি। ওকে, এখন তুমি বের করতে পারবা, দেখি মনে পড়ে কিনা। দেখো, আমাদের আনুভূমিক উপাংশ ভি এক্স এটা হবে হচ্ছে যে যেই বেগটা ভি যেটা তার মান ইনটু কস থিটা। আর উলম্ব উপাংশটা কি হবে, ভি ওয়াই, এটা আসবে হচ্ছে গিয়ে ভি ইনটু সাইন থিটা। তো এখন জাস্ট ভ্যালু বসে দাও, ভির ভ্যালু কত, 50 ইনটু কস 60 ডিগ্রি, তাই না? আর এখানে ভির ভ্যালু হচ্ছে 50। আমরা জানি যে ভেক্টরকে এরকম মডুলাস চিহ্নের মাধ্যমে লেখা যায়, অথবা ভি ভেক্টরকে শুধু ভি দ্বারাও এই যে এভাবে প্রকাশ করা যায়, অথবা মানকে আর কি শুধু ভি দ্বারাও প্রকাশ করা যায়। এটা মানেও বোঝায় মান, শুধু তীর চিহ্ন ছাড়া মানেও বোঝায় ভেক্টর রাশির মান। যেহেতু অনেক গ্যাপ পড়ে গেছে, তো এই কারণে আমি তোমাদেরকে একটু মনে করাই এগুলা পড়াচ্ছি। ওকে, আচ্ছা। তো এইটা কি আসবে, ভি ইন্টু সাইন থিটা, সাইন কত, 60 ডিগ্রি। এইটা যা আসবে হিসাব করে, যেমন আমাদের cos 60 ভ্যালু কত হয়, হাফ হয়, তাহলে 50 ইন্টু হাফ, কাটাকাটি করে আসবে 20 মিটার পার সেকেন্ড। তার মানে এক্স অক্ষ বরাবর গাড়িটার বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, 20 না 25 মিটার পার সেকেন্ড। আর এটা সলভ করে কত আসবে, 50, এটা √3/2, 2 দিয়ে 50 কাটলে 25 হবে, 25 √3 মিটার পার সেকেন্ড। ওকে, এই জিনিসগুলো আমরা শিখে রাখছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত। আচ্ছা, যদি শিখে থাকো তাহলে এখন আমরা আমাদের গাণিতিক সমস্যাতে একটু ব্যাক যাব। গাণিতিক সমস্যা আমরা 10 পর্যন্ত লেকচার 3 তে করে ফেলছি, এখন লেকচার 4 এ আমরা 11 থেকে গাণিতিক সমস্যা শুরু করতে যাচ্ছি।
এখানে বলা হচ্ছে দুইটা ভেক্টর রাশি f1 আর f2 একটা বিন্দুতে মিলিত হইল। আচ্ছা, তার মানে কোন একটা পয়েন্ট থেকে আমরা এভাবে চিন্তা করি দুইটা ভেক্টর বের হচ্ছে, ওইটা মানেও বোঝায় একই বিন্দুতে দুইটা ভেক্টর মিলিত হয়েছে। বা তুমি যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাও যে দেখো এই দিকে ধরো একটা ভেক্টর, হ্যাঁ, আর একটা ভেক্টর, কথার কথা এরকম। আমি এখনো পুরো প্রশ্ন পড়ি নাই, বাট এই যে দেখো দুইটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে একটা পয়েন্টে মিলিত হয়েছে, জিনিসটা হচ্ছে এরকম। তো আমাদের এর আগের জিনিস না জানলেও চলবে, জাস্ট একটা পয়েন্ট থেকে আমরা দুইটা ভেক্টরকে বের করব, ঠিক আছে? ওকে, তো এই f1 আর f2 দুইটা ভেক্টর একটা বিন্দুতে মিলিত হবে, তো একটা পয়েন্ট থেকে আমরা দুইটা ভেক্টর বের করে দিব, তাহলেই হবে। ওকে, এখন f1 এর মান 20 নিউটন, খুব ভালো একটা ডাটা। আমরা অলরেডি একটা ভেক্টরের মানটা জানি, আর এটা আনুভূমিকের সাথে বা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে। ওয়াও, একটা ভেক্টর কত কোণে আছে তার আনুভূমিকের সাথে সেটা তুমি জানো, আবার ওই ভেক্টরের মানও জানো। f2 এর মান 25 নিউটন। এখানে তো দুইটা ভেক্টর, তো এখন তুমি f2 এর মান জানো, আর এটি খাড়া উপরের দিকে কাজ করছে, খাড়া উপরের দিকে। তার মানে আমরা চিন্তা করতেছি এটা হচ্ছে, ধরো আমরা জিনিসটা এভাবে চিন্তা করব যে আমাদের কাছে একটা আনুভূমিক রাস্তা আছে আর উলম্ব কিছু একটা আছে, এটা একদম মাটির উপরেই লম্বালম্বি হবে, ঠিক আছে? এখন f1 নামে হচ্ছে একটা ভেক্টর আছে, f1 যেটা 20 নিউটন, এটা এই আনুভূমিক রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে আছে। ওকে, এই দেখো চিন্তা করলাম, এই যে f1, ঠিক আছে? f1 ভেক্টর, f1 এর মান হচ্ছে দেখো বরাবর 20 নিউটন। এখন এইটা আছে এখানে 60 ডিগ্রি কোণে, ঠিক আছে, রাস্তার সাথে, আনুভূমিক রাস্তার সাথে। x অক্ষ লিখি নাই, বাট বুঝাচ্ছে এটা আনুভূমিক রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে আছে। f2 যেটা, সেটা 25 নিউটন, এটা খাড়া উপরের দিকে কাজ করতেছে, দেখো একদম খাড়া y অক্ষ বরাবরই এই ভেক্টরটা কাজ করতেছে, ঠিক আছে? কত নিউটন এটা? এটা হবে হচ্ছে 25 নিউটন। ওকে, এই হচ্ছে f2, 25 নিউটন, একদম y অক্ষ বরাবর আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এদের লব্ধির, আচ্ছা এই দেখো এই f1 আর f2 এদের একটা লব্ধি, আমরা জানি কোন একটা পয়েন্টে দুটো ভেক্টর যদি ক্রিয়া করে, তাই না? দুটো ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে মধ্যবর্তী কোন একটা জায়গা বরাবর তাদের লব্ধি যায়, তাই না? লব্ধিটা থাকে মধ্যবর্তী কোন একটা বরাবর, যে ভেক্টরটা বেশি হয় লব্ধি তার দিক ঘেঁষে বেশি থাকে। ওকে, তো এখন দেখো এই যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের কোনো না কোনো লব্ধি আছে, তাই না? এদের কোনো না কোনো লব্ধি আছে, এই যে চিন্তা করলাম এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে কি চিন্তা করলাম লব্ধি, ঠিক আছে? ওকে, এখন বলছে এদের লব্ধির আনুভূমিক আর উলম্ব উপাংশটা কত? এদের লব্ধির আনুভূমিক উপাংশ, তার মানে সব বাদ, চিন্তা করে এখানে একটা ভেক্টরই আছে আর ভেক্টর, সেই আর ভেক্টরের আনুভূমিক উপাংশ কত আর উলম্ব উপাংশ কত? তার মানে এটা আর হলে দেখো তোমার কাছে এখন rx জানতে চাচ্ছে, x অক্ষ বরাবর উপাংশ বা আনুভূমিক যেটা আর কি, এখানে একটা আর y অক্ষ মানে আনুভূমিকের সাথে লম্ব বরাবর উপাংশটা তোমার কাছে জানতে চাচ্ছে। এটা হচ্ছে কোশ্চেন। এখন এটা তুমি কিভাবে বের করবা? তো তোমাদের মাথায় প্রথম এভাবে আইডিয়া আসতে পারে যে চলেন ভাইয়া আমরা এই যে দুইটা ভেক্টর তো জানি, এটা যদি 60 হয় তাহলে হয়তো বা এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে যাবে এবার 30, তাই না? এটা 60 হলে f1 আর f2 এর দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 30, 90 থেকে বিয়োগ করে। তো আমরা তো দুইটা ভেক্টর জানি যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সরি এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তো আমরা লব্ধি ভেক্টরটা বের করব ওই যে লব্ধির সূত্র থেকে। আর ইকুয়াল টু যে ছিল, কি ছিল বলো তো? p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। লেকচার 1-2 এর মধ্যে কিন্তু আমরা এগুলাতে চলে আসছিলাম, তাই না? ওকে, তো আমরা এটার মাধ্যমে ভাইয়া চলেন লব্ধিটা বের করি। দেন আমরা হচ্ছে যে লব্ধির দিক নির্ণয় সূত্র যেটা tan থিটা, হ্যাঁ, q sin আলফা, q cos আলফা সাথে একটা p, এটা দিয়ে হচ্ছে আমরা এই যে লব্ধি কত কোণে আছে সেটা বের করি। দেন দেখবা তুমি ফ্র্যাকশন মানে দশমিকে অ্যান্সার পাবা। তো আমার কাছে লব্ধি আর এই যে টোটাল আনুভূমিকের সাথে কত কোণে আছে, আমরা প্রথমে এই কোণটা বের করতে পারবো, তাই না? দেন আনুভূমিকের সাথে টোটাল কত কোণে আছে সেটা বের করব। পরে তুমি যখন এই যে আর ভেক্টর জানো, আর ভেক্টর মানে এই আর এর মানটা জানো, আর এটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটা জানো, জানার পরে তুমি যে কিন্তু যদি কারো প্যাচ লাগে, দেখো এই যে ধরো তুমি যে আর ভেক্টরটাকে জেনে ফেলছো আর টোটাল এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটা জানো, তাহলে যে আনুভূমিক উপাংশ কি হবে? যে আর cos থিটা, আর উলম্ব উপাংশ কি হবে বলতো? আর sin থিটা।
এভাবে অনেকে চিন্তা করতে পারো, আর এরকম চিন্তা করা ব্যক্তিদের মধ্যে আমি ছিলাম ইন্টার লাইফে। বাট এটা খুবই টাইম কনজিউমিং, আর তোমার বের করতে অনেক অসুবিধার মধ্যে তুমি পড়বে। আর একটু সহজভাবে করা যায়, আর একটু সহজভাবে এগুলা করা যায়। যদিও তোমরা লম্বাংশের সূত্রের সাথে এখনো পরিচিত হও নাই, বাট দেখো আমি চেষ্টা করবো একটু সহজভাবে বলার। ওকে, তো দেখো মেনলি এটা তো লব্ধি, তাই না? F1 আর F2 লব্ধি। দেখো তুমি প্রশ্ন জাস্ট উঠাইছি, এখন বোঝানো শুরু করলাম, এখন হচ্ছে ভংচং কথাবার্তা বলছি। আচ্ছা, এখন তোমাকে এই লব্ধির আনুভূমিক উপাংশ লাগবে আর এই লব্ধির উলম্ব উপাংশ লাগবে। লব্ধির মান তুমি জানো না, তুমি জানো লব্ধি যাদেরকে নিয়ে তৈরি হয়েছে F1 ওর মান ও কত কোণে আছে x অক্ষের সাথে সেটা জানো। লব্ধি যাদেরকে নিয়ে তৈরি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে F2 মান, আর ও কিন্তু আনুভূমিকের সাথে লম্বালম্বি ভাবে আছে 90 ডিগ্রি কোণে। এই যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে। এখন লব্ধির উপাংশ চেয়েছে, তাই না? এটা খুবই সিম্পল। দেখো লব্ধির উপাংশ, লব্ধি গঠিত হয় কাকে নিয়ে? F1 আর F2 কে নিয়ে। F1 আর F2 কে নিয়ে লব্ধি হয়। যেহেতু F1 আর F2 কে নিয়ে লব্ধি হচ্ছে, তার মানে বুঝো যে F1, তুমি F1 এর উপাংশ বের করবা, আনুভূমিক উপাংশ। খেয়াল করো, তুমি কি করবা? তুমি হচ্ছে গিয়ে এই যে F1 যে ভেক্টরটা আছে, এই F1 এর আনুভূমিক উপাংশটা বের করবা, যে F1 cos θ। আর লব্ধি তৈরি তো শুধু F1 দিয়ে হয় না, কাকে নিয়ে হয়েছে? F2 নিয়েও তৈরি হয়েছে। তাহলে F2 এর আনুভূমিক উপাংশ বের করবা, F2 এর আনুভূমিক উপাংশ বের করবা, সেটা হবে F2 cos, এই যে কত কোণে আছে, যে F2 কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, তাই না? আর এই থিটা হচ্ছে 60। তাহলে F1 এর আনুভূমিক উপাংশ আর F2 এর আনুভূমিক উপাংশ, এই দুটো মিলে ভাইয়া হবে হচ্ছে লব্ধির আনুভূমিক উপাংশ। কারণ লব্ধি কি? F1 আর F2 এর মিলিত ফলাফল হচ্ছে লব্ধি। এখন লব্ধির আনুভূমিক উপাংশ কি হবে? তাহলে F1 এর আনুভূমিক উপাংশ আর F2 এর আনুভূমিক উপাংশ মিলে হবে লব্ধির আনুভূমিক উপাংশ। কারণ F1 আর F2 মিলে যেহেতু লব্ধি ক্রিয়েট হয়, তাহলে F1 এর উপাংশ F2 এর উপাংশ মিলে হবে হচ্ছে লব্ধির উপাংশ। ঠিক আছে? এই সিম্পল জিনিসটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। বুঝা গেছে? এই সিম্পল জিনিসটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। এই যে আর এক্স চাইছে তো, ওকে, কোনো সমস্যা নাই। এই যে দেখো আমরা এখন এখানে সলিউশন শুরু করলাম। দেখো লব্ধি আর এক্স, এখানে দেখবা যে ধরি লব্ধি ধরি, যে এটা যে আর ভেক্টর, যেটা এটা হচ্ছে যে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। আমরা জানি দুইটা ভেক্টরের যোগফল যে ভেক্টরটা হয় সেটাই হচ্ছে কি লব্ধি। এখন এই লব্ধির আনুভূমিক উপাংশ কি হবে? এইটা হবে সিম্পল, F1 এর আনুভূমিক উপাংশ। দেখো F1 আনুভূমিকের সাথে কত কোণে আছে? 60 ডিগ্রি কোণে, এই জন্য cos 60। আবার F2 এর আনুভূমিক উপাংশ, F2 দেখো কত কোণে আছে, এই যে টোটাল অ্যাঙ্গেলটা দেখো এবার হয়ে যাবে 60, তাই না? 60 না 90। তাহলে এটা আসবে হচ্ছে F2 cos 90। এখন দেখো তো মান বসে দাও, F1 এর ভ্যালু কত? F1 এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 20 ইনটু cos 60। F2 এর ভ্যালু কত দেখো? 25 ইনটু cos 90। আর সোজা ভাষায় দেখো F2 কিন্তু শুধু y অক্ষ বরাবর, এটা কিন্তু তির্যকভাবে যাচ্ছে না। যখন কোনো কিছু যখন তির্যকভাবে যাবে তখন তার আনুভূমিক উলম্ব দুইটা অংশই থাকে। শুধু একটা গাড়ি যদি x অক্ষ বরাবর যায়, ওর কিন্তু শুধু x অক্ষের ভ্যালু থাকবে, y অক্ষের কোনো ভ্যালু থাকবে না। কোনো একটা গাড়ি যদি y অক্ষ বরাবর যায়, শুধু y অক্ষের ভ্যালু থাকবে, x অক্ষের ভ্যালু থাকবে না। F2 কিন্তু শুধু দেখো y অক্ষ বরাবর, এর আনুভূমিক উপাংশ আসবে না, 0। দেখো এখানে cos 90 বসাও। মানে কেউ যদি না বুঝে আবার একটু বলে দিই, যে ধরো একটা গাড়ি এভাবে যাচ্ছে, এখন তুমি যদি জিজ্ঞাসা করো যে ওর y অক্ষ বরাবর সরণ কত, ভাই ও তো y অক্ষ বরাবর কোনো ভ্যালুই নাই, ও যাচ্ছে x অক্ষ বরাবর। বাট এই গাড়িটা যদি এখন একটু তেড়াভাবে যেত, তাহলে বুঝে যে তির্যকভাবে যাচ্ছে মানে কি? দেখো তো এই গাড়িটা, এই যে x অক্ষ বরাবর ওর মান আছে, y অক্ষ বরাবর ওর মান আছে। সিমিলারলি কোনো একটা গাড়ি যদি শুধু y অক্ষ বরাবর যায়, শুধু কি বরাবর যায়? y অক্ষ বরাবর যায়। এখন তুমি যদি জিজ্ঞাসা করো যে x অক্ষ বরাবর কখন আসবে, জীবনও আসবে না, ও তোর পুরো ভ্যালুটাই y অক্ষ বরাবর, তাই না? তো সেই কনসেপ্টে F2 আনুভূমিক উপাংশ 0 আসবে। আর তুমি যে মান বসাও, অ্যাঙ্গেলটা cos 90 ভ্যালু বসাও, এমনিতেই একটু মান 0 আসবে। এখন cos 60 ভ্যালু কত? হাফ, তাহলে 20 ইনটু হাফ, আর এটা ভ্যালুটা ডাইরেক্ট 0, তাহলে এটা আসলে 10, তাই না? আর এখানে যেহেতু এটা নিউটন একক লেখা, তাহলে আমরা এটার একক দিব নিউটন। তাহলে আমরা লব্ধির আনুভূমিক উপাংশ বের করে ফেলছি। এখন আমরা যাবো হচ্ছে লব্ধির উলম্ব উপাংশতে, আর ওয়াই। তাহলে আর ওয়াই কি হবে? লব্ধি যাদেরকে নিয়ে তৈরি হয়েছে F1 আর F2 নিয়ে। তাহলে এই F1 এর সাইন অ্যাঙ্গেল
কত কোণে আছে জানি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। আর F2 এর সাইন অ্যাঙ্গেল, এখন দেখো তো F2y, F2 কত কোণে আছে, F2 কত কোণে আছে আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা আছে কিন্তু F2 90, তাই না, কারণ ও আসেই তো লম্ব বরাবর, তাহলে এটা আসবে 90। মানে দেখো জাস্ট এই cos এর জায়গায় কি আসে, সাইন, এটাই। F1 এর ভ্যালু হচ্ছে কত জানি বলো তো, F1 এর ভ্যালু হচ্ছে 20, এটার ভ্যালু 25। ওকে, 20 ইন্টু সাইন 60 ভ্যালু কত, 60 ভ্যালু হচ্ছে √3/2। ওকে, √3/2, এটা ভ্যালু হচ্ছে 25, আর সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। ওকে, ইন্টু 1, তাহলে এটা কাটলে যাবে 10√3, 25 ইন্টু 1 মিনিট 25। এটা ভ্যালু কত আসে একটু ক্যালকুলেট করে দেখতে পারো। (10√3 + 25). ওকে, 10√3 + 25। আচ্ছা, এটা 42.32। ঠিক আছে, এই হচ্ছে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশটা। ঠিক আছে, লব্ধির আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ। তোমাদের কাছে যদি কঠিন লাগে ভাই একটু লেকচার 3টা ভালো করে দেখবা, ওইখানে কিন্তু এই আনুভূমিক উলম্ব নিয়ে যথেষ্ট ম্যাথ কিন্তু করানো হচ্ছিল। ওকে, এখন আরেকটা সুন্দর একটা অঙ্ক করব। এই দেখো, এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক। এখানে বলা হচ্ছে যে ABCD, এখানে CD হবে, ABCD একটা ছবির ফ্রেম, ছবি ধরো দেয়ালে কারো এখানে ছবি আছে, ঠিক আছে, মানুষেরই ছবি এরকম। এখন এই ছবির ফ্রেম দুইটা সুতার সাহায্যে ঝুলানো আছে। দেখো এই ছবিটাকে হচ্ছে এরকম, যে ধরো এরকম একটা ফ্রেম আছে, এই ফ্রেমে হচ্ছে এরকম হচ্ছে রশি বাঁধা, ঠিক আছে, দেন হচ্ছে দেয়ালে পেরেক থাকে না, ওই পেরেকের সাথে ভাবে ঝুলাই দেওয়া হয়েছে। তাহলে দেখো এই যে দুইটা রশি এভাবে, আর এই যে রশির ফ্রেমটা এভাবে আছে, ঠিক আছে, এখানে ধরো হচ্ছে আমার ছবি এভাবে আর কি দেয়ালে ঝুলানো। ওকে, এখন খেয়াল করে দেখো, এ আর বি বিন্দুতে সুতা সমান বলের ক্রিয়া অনুভব করে। দেখো যখন কোনো কিছু, ধরো আমার আঙ্গুলে একটা কিছু রশি বেঁধে আমি এখানে একটা ভর ঝুলাই দিলাম, এখন দেখো রশির কি হবে, দেখো তো বস্তুর ওজন তো নিচে দিকে কাজ করবে, তাই না, কি বললাম, যে এরকম একটা বস্তুকে একটা রশির সাহায্যে ঝুলাই দিলাম, ধরে স্থিরভাবে রাখছি। এখন দেখো স্থিরভাবে রাখছো, তোমার এখানে কি কাজ করতেছে, বস্তুটার ওজন, আর এই যে ঝুলন বিন্দু বরাবর এই রশিতে কিন্তু টান বল কাজ করতেছে। টান বল কিন্তু সবসময় এরকম ঝুলন বিন্দু বরাবর কাজ করবে। এই দুইটার ভ্যালু যখন সেম হয়ে যাবে, এই ভ্যালু আর এই ভ্যালু যখন সেম হয়ে যাবে, অর্থাৎ T = W, তখনই এই বস্তুটা স্থির থাকবে। আদারওয়াইজ বেশি ওজনের কারণে নিচে পড়ে যেতে পারে ছিঁড়ে, এরকম আর কি। তো এখানেও যেমন কি হয়েছে দেখো তো, এখানে হচ্ছে কি, এই যে এই রশি আর এই রশি এখানে একটা পেরেক দিয়ে যেহেতু ফ্রেমটা, এই যে এই ফ্রেমটা স্থির আছে, তাই না, তো এই যে ঝুলতেছে না, তার মানে এই বরাবর টান বল কাজ করতেছে। সেই টান বল বসে এই বিন্দুতে, দেখো এই বিন্দু থেকে যে এই বরাবর টান বল কাজ করতেছে, আর বি থেকেও এই বরাবর টান বল কাজ করতেছে। আর প্রশ্ন হচ্ছে সমান বল কাজ করে। চিত্র তাকায় দেখো, এই টান বলের ভ্যালু হচ্ছে 5 নিউটন, আর এই টান বলের ভ্যালু হচ্ছে 5 নিউটন। কথা বুঝা গেছে? ওকে, আর এখানে কিন্তু বলাই আছে এই ফ্রেমটা কিন্তু মুভ করতেছে না নিচে বা উপরে, বলাই আছে এটা ঝুলানো আছে, তার মানে স্থির। ওকে, এখন কথা হচ্ছে ছবির ওজন কত, ছবিটার ওজন কত। এইটা দেখো, এটা কিন্তু খুবই সিম্পল একটা কনসেপ্ট। দেখো ছবিটার আমরা জানি এটা ধরো একটা ভর আছে, এই কারণে নিচের দিকে ওজন বল কাজ করতেছে, কাজ করার কথা। এখন দেখো আমরা জানি কোনো বস্তুকে যদি এরকম ভাবে স্থির রাখতে হয়, অবশ্যই আমাকে উপরের দিকে ওজনের সমান একটা বল দিতে হবে। ওজনের সমান একটা বল দিয়ে হলো আমাকে এই বস্তুটাকে স্থির রাখতে হবে। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে ফিজিক্সে এই যে ভেক্টর পর একটু হলেও শিখেছি, এরকম তির্যক ভাবে কোনো কিছু কাজ করলে কিছু পারো আর না পারো, দেখো এখানে অ্যাঙ্গেলও দিয়ে দিছে 37 ডিগ্রি, ওইটাও 37 ডিগ্রি। এরকম তির্যক ভাবে কিছু থাকলে কিছু পারো না পারো, এটাকে এই যে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশে ভাগ করে ফেলবা। ঠিক একইভাবে এই রশির এই যে এই তির্যক বরাবর দেখো, এই হচ্ছে আনুভূমিক উপাংশ আর এই উলম্ব উপাংশ বরাবর ভাগ করে ফেলবা। এখন দেখো এই যে এই আনুভূমিক বল, দেখো এটা যদি 5 নিউটন হয়, তাহলে এই যে এই উপাংশের মান কত বলো তো, এটা হবে হচ্ছে 5 cos 37 ডিগ্রি। ওই যে লব্ধি যদি r হয়, তাহলে এর আনুভূমিক উপাংশ r cos থিটা, তো এই ভ্যালুটা 5 নিউটন, তাই এই উপাংশ হচ্ছে 5 cos 37 এইদিকে। আবার এটাও তো 5, তাহলে এর আনুভূমিক উপাংশ এই বরাবর কত, 5 cos 37 ডিগ্রি। তুমি বলো
যে এই দিকে একই বল, যেই বল এই দিকেও একই বল কাজ করতেছে। দেখো 5 cos 37 5 cos 37 দুইটা একই মানের বল না? দুইটা একই বলের মন যদি এইভাবে ক্রিয়া করে তাহলে তো এই বল আর এই বল কি ভ্যানিশ হয়ে যাবে না? যে একজন বন্ধুকে যদি একজন এই দিকে টানে আর একজন এই দিকে টানে, বিপরীত দিকে একই বলে টানে, সে তো আর এই বরাবর এই বরাবর কোনো দিকেই যাবে না। এখানেও তো সেম, দেখো এইদিকে যত বল কাজ করতেছে আবার ঠিক এইদিকে একই বল কাজ করতেছে, এই দুটো বল তো সমান, দিক বিপরীত, তাহলে এরা বাদ। এই কারণে এই ফ্রেমটা আনহয়িক বরাবর কোনো মুভমেন্ট করবে না। ওকে, একটু বুঝলাম। বাট আমরা তো জানি তির্যকভাবে থাকলে এরকম উলম্ব উপাংশ হবে, তাহলে এই যে এটা যদি আর এর ভ্যালু 5, এটা আসবে হচ্ছে 5 sin 37 ডিগ্রি, আর এই বরাবর আসবে হচ্ছে 5 sin 37 ডিগ্রি। তার মানে দেখো উপরের দিকে তোমার কিন্তু দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে এইটা আর একটা বল হচ্ছে এইটা, একটা বল এইটা আর একটা বল এইটা। যেহেতু ফ্রেমটা স্থির আছে তার মানে উপরের দিকে ক্রিয়াশীল বল আর নিচের দিকে ক্রিয়াশীল যে ওজন, এই দুইটা সেম, এই দুইটা সেম। তার মানে আমরা এই কথাটা লিখতে পারি যে 5 sin 37 ডিগ্রি প্লাস 5 sin 37 ডিগ্রি ইকুয়াল টু mg। আদারওয়াইজ এই ফ্রেমটা স্থির হবে? উলম্ব বরাবর বল আর ওজন যদি সেম না আসে ফ্রেম তো স্থির হবে না। ওকে, এই জিনিসটা যেহেতু আমাকে অ্যাপ্লাই করে ফেললাম, এখন দেখো প্রশ্নই তো বলছে ছবির ওজন নির্ণয় করো, মানে mg, তুমি mg জায়গায় w লেখো, যেহেতু w বের করতে বলছে, তাই না? এই বের তো হয়ে গেছে, যে সুতরাং w ইকুয়ালস টু যে এটা তো কয়টা আসছে, দুইটা 5 sin 37 ডিগ্রি, অর্থাৎ 10 ইনটু sin 37 ডিগ্রি। ভাই আমি 37 ডিগ্রি ভ্যালু পারি না, 37 ডিগ্রি ভ্যালু আমার মুখস্থ নাই। 30 ডিগ্রি পারি, 45 ডিগ্রি পারি, 37 আমার জানা নাই। তাহলে কি করব, ক্যালকুলেটর হিসাব করব, 10 ইনটু sin 37 ডিগ্রি, 10 ইনটু sin 37 ডিগ্রি, এটা কত আসলো 6.01 নিউটন। ওকে, 01 না 02 হবে, 02 হবে। ওকে, 6.02 নিউটন, এটাই এতই সিম্পল। জাস্ট কনসেপ্ট কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি প্রশ্নে, যে এই বড় এইটা তির্যক হবে কোনো কিছু, তাহলে একটা আনুভূমিক উপাংশ হবে, উলম্ব উপাংশ হবে। এইখানেও তির্যক, একটা আনুভূমিক উপাংশ হবে, একটা উলম্ব উপাংশ হবে। এই দুটো একই মানে আনুভূমিক উপাংশ বিপরীত দিকে ওরা ক্যান্সেল আউট। তো উলম্ব বরাবর কাজ করতেছে এই বল আর এই বল। আর আমরা জানি কোনো বস্তু সবসময় নিচের দিকে কাজ করে ওজন বল। যেহেতু ফ্রেমটা স্থির, তাহলে উপরের দিকে বল আর নিচের দিকের ওজন বলটা কি হবে, সেম হবে। তো ঠাস ঠাস সেম ধরছি যে উপরের দিকের বল ইকুয়ালস টু ওজন, এখান থেকেই বের হয়ে গেছে। ওকে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। রুম ঠান্ডা হয় না কেন? আচ্ছা, এখন দেখি এটা তোমরা পারো কিনা। গাণিতিক সমস্যা 13, খুবই ছোট একটা সমস্যা, যে একটা বেগ তো ভেক্টর রাশিতে না, তো কোনো একটা ভেক্টর রাশি ভাবে বলা যেত। আচ্ছা, একটা বেগের আনুভূমিক আর উলম্ব উপাংশ যথাক্রমে এত আর এত। এই বেগের মানে কোনো একটা বেগ চলতেছে একটা গাড়ি, এটার কিছু বলা নাই, বাট এই যে এই ভ্যালুটা তুমি জানো, এটা হচ্ছে 60 ডিগ্রি আনুভূমিক বরাবর, উপাংশটা কত 60 ডিগ্রি, তাই না? আর উলম্ব বরাবর যেটা সেটা হচ্ছে 80 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে বেগের মান কত, ঠিক আছে? তো লিখবা যে ধরি বেগের মান কত বলো তো। এটা এমসিকিউ আসলে এখনই পিথাগোরাস অ্যাপ্লাই করে দিব আমি, বাট তোমরা যেহেতু ফার্স্ট টাইম শিখতেছো আস্তে আস্তে করে দেখো। তো অলরেডি দেখো, তুমি ধরে নাও যে বেগের মান হচ্ছে ভি, আর অনুভূমিকের সাথে কত কোণ আছে জানো? অনুভূমিকের সাথে থিটা কোণে আছে। আচ্ছা, তার মানে দেখো এই যে আনুভূমিক উপাংশ সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর যত কোণে আসছে তার ভি cos থিটা, যে cos থিটা নিলে আমরা জানি সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ, যেটা প্রশ্নে ডিরেক্টলি লেখা 60। ঠিক আছে, এটাকে এক দাও। কেন এক দাও? দেখো এখানে তুমি ভির মানও জানো না, থিটার মানও জানো না। কোন একটা সমীকরণে যখন দুইটা আননোন হয়ে যায় তখন ওইটাকে কিন্তু আর আগানো যায় না। আবার আরেকটা ভ্যালু দেওয়া যে উলম্ব উপাংশ 80, উলম্ব উপাংশ জানি কেমনে বের করে, যে ভি sin থিটা, তাই না? ভি sin থিটা সেটা কত দেওয়া, এখানে 80 দেওয়া। এখন দেখো তোমার কাছে বেগের মান চেয়েছে, এখানে আমি একটু কোশ্চেন অ্যাড করি। তোমার কাছে এইভাবে বলতে পারতো যে অনুভূমিকের সাথে কত কোণে চলমান, এই কোশ্চেনও অ্যাড করতে পারে। আমি বলি তুমি এই যে এইখানে যে বেগের মানটা কত, অনুভূমিকের সাথে কত কোণে ভেক্টরে, এই প্রশ্ন তুমি পাবা না কলেজের পরীক্ষাতে।
এইটা তুমি পাবা গতিবিদ্যার অধ্যায়ে, প্রাসের কনসেপ্ট আমরা প্রায় এরকম বেগের মান, বেগ কত কোণে আছে এগুলো বের করি, ওইখানে এই ভেক্টরের কনসেপ্টগুলো অ্যাপ্লাই হয়। তো ওইগুলা যেন তোমরা বুঝতে পারো সেই কারণে এই অঙ্কটা আমি বলি। যখনই তোমাকে ভেক্টরের বেগের মান বের করতে হবে, মানে ভেক্টরের মান বের করতে হবে এইখান থেকে, যে তুমি ভি কস থিটা কিছু একটা জানো, ভি সাইন থিটা কিছু একটা জানো, এখন তোমার কাছে পুরো ভেক্টরের মান জানতে চাইতে পারে আর কত কোণে আছে সেটা জানতে চাইতে পারে। সিম্পল কাজ, প্রথমটার জন্য কি করবা জানো, এই যে 1 আর 2 বর্গ করে যোগ করবা, সব সময় 1 আর 2 কি করবা, বর্গ করে যোগ করে দিবা। কেন? খেয়াল করে দেখো, তুমি যদি বর্গ করে যোগ করো, এটার বর্গ আর এটার বর্গ যখন যোগ করবা, খেয়াল করে দেখো এখানে তুমি পাবা যে ভি স্কয়ার কস স্কয়ার থিটা আর ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত আসবে দেখো, এই যে 60 স্কয়ার আর 80 স্কয়ার, তাই না? বর্গ করলে কি হয়, এটা বর্গ এটাও বর্গ এটাও বর্গ এটাও বর্গ, তো বাম সাইড যোগ হয়েছে, ডান সাইড যোগ হয়েছে। এখন দেখো ভি স্কয়ার দুইটা পদে আছে, তুমি যদি কমন নাও তাহলে কি পাবা, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। আর এই মালটাকে কি বলা হয়, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার ভ্যালু কত, 1 হয়। সেটা তোমার তাহলে আর তোমার পরের লাইনে এই জিনিসটা 1 গুণ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ভি স্কয়ার। তো 60 স্কয়ার আর 80 স্কয়ার করে দেখো পিথাগোরাসে কত আসবে, 100 আসবে, তাই না? তো দেখো 60 স্কয়ার প্লাস কত, 80 স্কয়ার কত আসে, ভুল তুলি কেন, হায় হায়, এরা কত আসে, ও 100 তো রেজাল্ট আসবে রুট ওভার, তাহলে এটা আসবে হচ্ছে 10,000। তাহলে শুধু ভি কত আসবে বলো তো, তাহলে এটাকে রুট করতে হবে, তাহলে ভি এর ভ্যালু কত আসলো, রুট অ্যান্সার, এটা আসলে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এই যে এটা তো বেগের মান তো বের করে একদম সিম্পল। আমি আবার একটা কথা কিন্তু বলছিলাম যে দেখো এমসিকিউ আসলে কিন্তু এত ঢং করবো না, অনেক শর্টকাটে করবা। কি হবে, এমসিকিউ আসলে দেখো এই যে এতটা শর্টকাটে করবা। এই যে চিন্তা করবা, এই যে একটা বেগ আসছে, তো বেগের আনুভূমিক ভ্যালু তুমি জানো সেটা হচ্ছে কত, 60। এখন উলম্ব ভ্যালু, এই যে এটা উলম্ব ভ্যালু তো এই দিকে আঁকলেও চলবে। এই যে আমরা জানি এই যে একই দিকে একই মানের ভেক্টর যদি আঁকো তাহলে ভেক্টর দুটো সমান, তাহলে এই ঠিক একই লেন্থের ভেক্টর তুমি এখানে আঁকলা, এইটা ভ্যালু কত, 80। তো খেয়াল করে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ, আর একটা বাহু জানো 60 আর একটা বাহু জানো 80, তাহলে এটা কি আসবে, এটা আসবে হচ্ছে রুট ওভার 60 স্কয়ার প্লাস 80 স্কয়ার। ডাইরেক্ট অ্যাপ্লাই করলেই এমসিকিউ সলভ হয়ে যাবে। এখন তোমার কাছে জানতে চাইতে পারে যে আনুভূমিকের সাথে কত কোণ আসছে, তাই না? আচ্ছা, তো লিখিত জন্য আবার দেখাই দিই, কোণ বের করার জন্য সবসময় কি করবা জানো, দেখো যেহেতু কোণ বের করতে বলছে, তুমি 2 আর 1 ভাগ করে দিবা, 2 আর 1 কি করবা, ভাগ করে দিবা। এখন এই যে লিখবা যে আবার 2 ভাগ 1, 2 ভাগ 1 করলে আসবে দেখো 2 নম্বরে ছিল হচ্ছে ভি সাইন থিটা আর 1 নম্বরে ছিল হচ্ছে ভি কস থিটা, তাহলে 80 ভাগ 60, 80 ভাগ 60। খেয়াল করে দেখো ভি ভি কাটা, এটা হয়ে গেছে tan থিটা, তো এটা হয়ে যাবে 8/6, কাটাকাটি করে আসবে 4/3, তাহলে থিটা কত আসবে বলো তো, এই যে tan এই পাশে চলে যাবে, tan ইনভার্স 4/3। আমরা জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে যে এই ভ্যালুটা আমরা কিভাবে বের করি, থিটা হচ্ছে tan ইনভার্স ক্যালকুলেটরে দিলে, তাই না? তো এটা যা আসে 4/3, শিফট tan 4/3, তো এটা হচ্ছে 53.13 ডিগ্রি। অ্যাজ ইউজুয়াল এটা এমসিকিউ আসলে, এই যে এমসিকিউ আসলে এখান থেকে বের করতাম। এই দেখো এই অ্যাঙ্গেলটা চাইছে, এই অ্যাঙ্গেলটা দেখো এই কোণের সাপেক্ষে তুমি লম্ব জানো আর ভূমি জানো, তাহলে এখানে সিম্পল tan থিটাই হবে। tan থিটা কি হবে, যে লম্ব বাই ভূমি, এটা সলভ করলে অ্যান্সার। বাট লিখিততে এটা তোমাদের জানা থাকা লাগবে যে কখনো তুমি যদি একটা আনুভূমিক উপাংশ জানো, উলম্ব উপাংশ জানো, আর ওই ভেক্টরের মান আর দিক বের করতে হবে, তাহলে তুমি 1 আর 2 বর্গ করে যোগ করবা, তাহলে ভেক্টরের মানটা চলে আসবে। আর হচ্ছে এইটা ভাগ এটা করবা, তাহলে ত্রিকোণমিতির নরমাল কনসেপ্টে অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তো দেখো আমরা এখন হচ্ছে একটু থিওরি আলোচনা করবো। আজকে তো ম্যাথ নিয়ে আলোচনা করতেছিলাম, এখন হচ্ছে আমরা থিওরিটিক্যাল আলোচনা করব। সেটা হচ্ছে কি, আয়ত একক ভেক্টর। এইটা কিন্তু হচ্ছে আমরা যে বিভিন্ন রকম ভেক্টরের সংজ্ঞা পড়তেছিলাম না, ওইখানে আসছিল। ওইখানে কি ছিল বলতো, ওইখানে সংজ্ঞাটা এরকম ছিল যে তোমাদেরকে আমি ফার্স্টে ভাই দেখিয়েছিলাম যে ধরো এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ,
আমি এই পয়েন্টে যেতে চাচ্ছি, ঠিক আছে? কোন পয়েন্টে যেতে চাচ্ছি? এই পয়েন্টে যেতে চাচ্ছি। এখন যেতে হলে অবশ্যই আমাকে এই এক্স অক্ষ বরাবর হয় ডানে নয় বামে আগাইতে হবে। এক ঘর করে আমরা আগাবো। এই যে প্রত্যেকটা দাগ হচ্ছে এক একটা দাগ, এক ঘর এক ঘর, এক একক, মানে এটা মানে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, যে কোনো এক একক বা এক একটা ঘর চিন্তা করো। এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর এরকম করে, এই যে 4 নাম্বার 5 নাম্বার 6 7 8 9 নাম্বার ঘরে, তার মানে আমাকে এক্স অক্ষের ডান দিকে আগাইতে হবে 9 ঘর, ঠিক আছে? 9 ঘর এক্স অক্ষের ডানে। দেন আমাকে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। ওয়াই অক্ষের উপরে না নিচে? অবশ্যই উপরে যাবো, তাই না? তো দেখো যে আবার দেখো ওয়াই অক্ষে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 7 8, তাহলে আমি এভাবে লিখবো যে 8 ঘর ওয়াই অক্ষের উপরে। এই জিনিসটাই দেখো, তুমি হচ্ছে যেহেতু এক্স অক্ষ বরাবর গেছো, তার মানে দেখো তোমার এইখানে যেতে হয়েছে। এটা দেখো, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ তোমাকে একটা নির্দিষ্ট দিকে, একটা দিকে হয় ডান বা বামে, একটা নির্দিষ্ট দিকে আর একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে আগাইতে হয়েছে। তার মানে মানও আছে, দিক আছে। এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, তাই না? তো এই ভেক্টরটা খেয়াল করে দেখো, এরকম অনেকগুলো যে এক মানের ভেক্টর নিয়ে গঠিত, এক মানের ভেক্টর, তাই না? এই যে এখানে একটা এক ভেক্টর, এখানে একটা এক ভেক্টর, এরকম 9টা এক্স অক্ষ বরাবর এরকম 9টা এক মানের ভেক্টর লাগছে, 9টা এক মানের ভেক্টর রাখছে। ওকে, এখন দেখো, এখন একটা সিম্পল কথা বলবো। কি কথা বলবো? এই যে দেখো, তুমি এখানে একটা, এই যে এত বড় কথা যে লিখতেছো 9 ঘর যেতে হবে এক্স অক্ষের ডান দিকে, এইটাকেই আমরা শর্টকাটে এভাবে প্রকাশ করব 9 আই ক্যাপ। ফার্স্ট অফ অল এই আই ক্যাপ, ক্যাপ দিয়ে বোঝাবে এটা একটা একক ভেক্টর। এই যে এখানে যেই এক ঘরের মান যেগুলো না, সেই এক মানের একটা ভেক্টর। আর আই দিয়ে বোঝায় এক্স অক্ষ বরাবর, আর এখানে +9 না, তার মানে বুঝে নিতে হচ্ছে ডানে গেছে, বুঝছো? আর আমি যে ওয়াই অক্ষ বরাবর গেছি না, কয় ঘর? 8 ঘর। এইটাকে আমরা সিম্পল এভাবে প্রকাশ করবো 8 জে ক্যাপ। বুঝতে পারছি? দেখো এটা একটা ভেক্টর রাশি না, এই যে এটা একটা ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশিটা ধরো কথা যদি এই দিয়ে প্রকাশ করি, তাহলে এই ভেক্টর রাশিটাকেই হচ্ছে এই যে 9 আই ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। বুঝে গেছে? তারপর দেখো এইটাও একটা ভেক্টর রাশি, এইটাকে আমি জাস্ট সিম্পল 8 জে দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? তো আলটিমেটলি এই যে দেখো, আমি তো আলটিমেটলি এইখান থেকে এইখানে পৌঁছেছি, তাই না? ফার্স্টে এইখানে, দেন এইখানে, মানে দেখো এই ভেক্টর আর এই ভেক্টর, দেখো তো এই দুটো ভেক্টর কি একই ক্রমে না? এই দুটো ভেক্টর কি একই ক্রমে? তো তাহলে আমি যে এখান থেকে আদি অবস্থান, আমার যেটা আদি অবস্থান আর এইটা শেষ অবস্থান, তাহলে এই যে এই ভেক্টরটা দেখো তো কি হবে? আমরা জানি যে এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল, এই ভেক্টর যদি হয় 9 আই ক্যাপ আর এই ভেক্টর যদি হয় 8 জে ক্যাপ, তার যোগফলটাই হচ্ছে এই ভেক্টর। বুঝে গেছে? কথা এটা হচ্ছে বি ভেক্টর, কথার কথা, যেটা এ ভেক্টর এটা বি ভেক্টর। তো এইখানে খেয়াল করে দেখো, এই যে তুমি যে এরকম আই ক্যাপ জে ক্যাপ এক একটা একক ভেক্টর ইউজ করতেছো, সেইগুলাই হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। কেউ কি গেস করতে পারো যে কোনো একটা বস্তু যদি এইটা হয় যে -3i, এখানে হচ্ছে এই যে এক মানের 3টা ভেক্টর লাগছে, 3টা একক ভেক্টর, বাট আই মানে বুঝবে সেটা এক্স অক্ষ বরাবর, আর এখানে মাইনাস না, তার মানে বুঝবে বাম দিকে গেছে। তার মানে দেখো যে 1 2 3, এই যে এখানে এই ভেক্টরটা হচ্ছে -3i। বুঝা গেছে? তো যে কোনো একক ভেক্টরকে আসলে ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যে কোনো একক ভেক্টরকে ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এটা তো বোঝানোর জন্য, আর এর আগেও এই জিনিসটা বুঝেছি, সেম জিনিসটা আমি এর আগেও বুঝেছি, এখন একটু অফিসিয়ালি বোঝানো লাগলো যে আয়ত একক ভেক্টর। আবার তোমাদেরকে সংজ্ঞা লিখতে হবে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক, তোমাদেরকে মাত্র আমি তো এক্স অক্ষ অক্ষ দেখালাম, আমাদের কিন্তু ত্রিমাত্রিকও লাগবে। এখানে ত্রিমাত্রিকটাই বেশি লাগবে। ত্রিমাত্রিক কখন লাগবে? যে ধরো একটা মাছি একটা রুমের মধ্যে আছে, তো এখন তোমাকে মেঝে বরাবর এক্স অক্ষ যেতে হবে, মেঝে বরাবর ওয়াই অক্ষ, দেন মেঝে থেকে আবার উপরে উঠতে হবে, 3টা মাত্রা লাগে, এই জন্য এটা ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ ওয়াই অক্ষ ও
জেড অক্ষ বরাবর ব্যবহৃত একক ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলে। কি বলে? আয়ত একক ভেক্টর বলে। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে স্থানাঙ্ক অবস্থায় ধনাত্মক এক্স অক্ষ। তো ধনাত্মক এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আমরা কি ইউজ করি জানো? শেষ সংজ্ঞা এখানে শেষ। ধনাত্মক এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর এইটা আমরা প্রকাশ করি হচ্ছে আই ক্যাপ দ্বারা। ঠিক আছে, ঠিক একইভাবে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ দ্বারা। তো ধনাত্মক জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা একটু ত্রিমাত্রিক ছবিটা একটু দেখে রাখি, ত্রিমাত্রিক একটু পরে আসবে, লাগবে না এখন। তো এখন দেখো যে আমরা দ্বিমাত্রিক ব্যবস্থার জন্য একটু ভেক্টরগুলো দেখবো। ঠিক আছে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর, যেটা অলরেডি তোমাদের সামনে আমি এঁকে ফেলছিলাম বোঝানোর সুবিধার্থে। যে ধরো এটা আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, তো এখানে এ নামে একটা পয়েন্ট আসছে। ঠিক আছে, এখন এই এ পয়েন্টে পৌঁছানোর জন্য তাহলে অবশ্যই আমাকে এক্স অক্ষ বরাবর কিছু যাইতে হবে, যে ধরো 1 2 3 4 5 6 7 8 9, তাই না? 9 ঘর। তো আর এই বরাবর আমাকে যেতে হবে 1 2 3 4 5 6 7 8। ওকে, তো এই যে এটা হচ্ছে 9i ক্যাপ। এই যে তুমি এইখানে যে ভেক্টরটা, তোমাকে ফার্স্টে এইখান থেকে এইখানে আসতে হবে, তার মানে এই যে একটা ভেক্টর, বুঝতে পারছো? এই যে এই ভেক্টরটা, দেন তোমাকে এইখান থেকে এইখানে যেতে হবে, তাই না? এইটা হচ্ছে 8j ক্যাপ। এখন ঘুরে ফিরে খেয়াল করে দেখো, তুমি ছিলা এখানে, আলটিমেটলি পৌঁছাইছো এইখানে। তো এইটা হচ্ছে তোমার এ ভেক্টর, তাই না? এটা হচ্ছে তোমার এ ভেক্টরটা, যে ও এ ভেক্টর, এই মেইনলি অবস্থান ভেক্টরই। ওকে, বাট শুধু এ দিয়েও প্রকাশ করতে পারো, যে ও থেকে এতে পৌঁছেছে এ ভেক্টর। তো দেখো এই ভেক্টরের এইটাকে কি বলা যেতে পারে? এটাকে আনুভূমিক উপাংশ না? এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ax ভেক্টরটা। ঠিক আছে, ax। আর এই যে এই ভেক্টরটা 8j, তাহলে এটা হচ্ছে ay। আর এটা তো যেহেতু ক্যাপ মানে ভেক্টর চিহ্ন, তাহলে এই যে এই হচ্ছে ay। তার মানে দেখো আমাদের আসলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা ভেক্টর কি হবে, তার x অক্ষ বরাবর উপাংশ থাকবে সেই উপাংশের ভেক্টর, প্লাস y অক্ষ বরাবর উপাংশ থাকবে ay সেই ভেক্টরের যোগফল, তাই না? আচ্ছা, কেন যোগফল হলো আবার বলি, এটা নিয়ে তোমরা যে প্যাচ খাও, দেখো যে একটা ভেক্টর এইদিকে, একটা ভেক্টর এইদিকে, তুমি আলটিমেটলি যেখান থেকে এখানে পৌঁছাইছো, দেখো এই ভেক্টর আর এই ভেক্টর কি একই ক্রমে আছে না? আর এটা বিপরীত ক্রম আমরা জানি, তাহলে একই ক্রমের ভেক্টর মানে দেখো এই ভেক্টর আর একই ক্রমের আরেকটা ভেক্টর, এইটা এই একই ক্রমের যোগফলটা হয় হচ্ছে বিপরীত ভেক্টরটা। এই জন্য দেখো যে এ ভেক্টর কি হবে, এক্স অক্ষ বরাবর ভেক্টর মানে উপাংশ ভেক্টর, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশের যে ভেক্টরটা, সেই দুইটার যোগফল ax প্লাস ay। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো ভেক্টর কি আসবে, x অক্ষ বরাবর উপাংশ, y অক্ষ বরাবর উপাংশ নিয়ে গঠিত ভেক্টরের যোগফল। এখন তোমার কাছে জিজ্ঞাসা করবে কি জানো? তোমার কাছে জিজ্ঞাসা করবে এই যে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যে ভেক্টরটা পাচ্ছ, আবার রাখবো চিত্র আসলে বারবার রাখলে তোমাদের এখানে ক্লিয়ার হবে যে কথার কথা সে টু সে, যে তুমি হচ্ছে এই ভেক্টরটা পাইলা। হ্যাঁ, তাহলে এই ভেক্টরটা তুমি কথার কথা হচ্ছে পাচ্ছ এই ভেক্টর। এই ভেক্টরটা পাওয়ার জন্য এই দেখো এই যে লম্ব টানো, এই যে, তাহলে তোমাকে এইদিকে এর আনুভূমিক উপাংশ জানতে হইছে, এর উলম্ব উপাংশটা জানতে হবে, যে এই ভেক্টর আর এই ভেক্টর। তুমি বলতেছো যে এই যে এ ভেক্টরটা আলটিমেটলি এই যে উপাংশের এই ভেক্টর প্লাস উলম্ব উপাংশের এই ভেক্টর। এখন তোমার কাছে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠিক আছে, এই ভেক্টরের মানটা কত, এক্স্যাক্টলি ভ্যালুটা কত?
তুমি তো ভেক্টর ফর্মেটে লিখছো তাই না, যে এর ভেক্টর হচ্ছে দুটো ভেক্টরের যোগফল। মানটা কত এ ভেক্টরের, এতটুকু কত। দেখো এটা কি কানার ভাই অন্তত এটা জানবে যে দেখো তোমার কাছে একটা সমত্রিভুজ গঠিত হয়েছে, যে ত্রিভুজের তুমি এটার ভ্যালু জানো হচ্ছে 9 8 না 9, এটার ভ্যালু 8। তাহলে এই যে এ ভেক্টর যদি এইটা হয় তাহলে এই দৈর্ঘ্যটাই কি ভেক্টরের মান না? আমি তো তোমার কাছে এই ভেক্টরের মান চাইছি, তো তোমাকে এখন এই দৈর্ঘ্যটা জানতে হবে না? এই দৈর্ঘ্যটা জানতে হলে তাহলে এইটা আর এইটা কি করবা, পিথাগোরাসই তো মেরে দিবা, পিথাগোরাসই তো মারবা। তাহলে ওই কথাটাই যে তাহলে আমাদের এ ভেক্টরের মান হবে রুট ওভার, এই দেখো এই যে এটা মান, শুধু মান লিখবা, কোনো ভেক্টর চিহ্ন না, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। বুঝা গেছে? এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? এটার কিছু এক্সাম্পল দিই, দেখি এটার কিছু কি দেবো এখন, এক্সাম্পল দিব। যে ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে বি নামে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে 3i মাইনাস 4j। ঠিক আছে, বি একটা ভেক্টর। দেখো এই যে এই ভেক্টর, দেখো যে এক্স, দেখো শুধু এতটুকু মানে কিন্তু বুঝবা এটা কিন্তু ভেক্টর। যে এই ভেক্টরটা কি, এই ভেক্টর প্লাস এই ভেক্টর। বুঝলাম না যে কোন একটা ভেক্টর কি হবে, যে আনুভূমিক ভেক্টর আর উলম্ব, আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশের ভেক্টর দ্বয়ের যোগফল, তাই না? ওকে, এই ভেক্টর আর এই ভেক্টর মিলে তৈরি হয়েছে বি ভেক্টরটা। এখন তোমার কাছে যদি জিজ্ঞাসা করে যে যে শুধু বি ইকুয়ালস টু হোয়াট, এটা মানেই কিন্তু বুঝতে হবে ভাইয়া, এটা মানেই কিন্তু কি বলতো, এটা মানেই বুঝতে হবে হচ্ছে বি ভেক্টরের মান চাইছে। অথবা প্রশ্নে এভাবে থাকতে পারে, অথবা প্রশ্নে থাকবে হচ্ছে বি ভেক্টরের মডুলাস। একই জিনিস, এইগুলো এক লাইনের অঙ্ক, এক লাইন ডাইরেক্ট লিখবে যে বি ভেক্টর কি হবে, মানটা কি হবে রুট ওভার, ডাইরেক্ট এই ছকগুলো পিথাগোরাস মানে দিবা, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 স্কয়ার করলে আসবে 9, 4 স্কয়ার করলে আসবে 16, তাহলে রুট ওভার 25, এই হচ্ছে কি 5, শেষ। বি ভেক্টরের মান 5। বুঝতে পারছো? দেখি তোমাদের আরেকটা কোশ্চেন দিই, যে ধরো সি নামে একটা ভেক্টর আছে, সি ভেক্টরটা হচ্ছে -3i প্লাস 7j। এখন তোমার কাছে জিজ্ঞেস করলাম এই যে সি ভেক্টরের মান কত। পারবা না, ডাইরেক্ট লিখবা সলিউশন। যে মান বের করা ভাই দুনিয়াতে সব থেকে সহজ, এটা ডাইরেক্ট পিথাগোরাস, যে -3 স্কয়ার সব দিবা, এটার ভ্যালুর স্কয়ার প্লাস 7 স্কয়ার। তাহলে মাইনাস, আমরা জানি এটা মাইনাস স্কয়ার করলে পজিটিভ হয়ে যাবে, তাহলে 3 3 9 7 7 49 রুট ওভার 58, এটা যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে আমরা ভেক্টর রাশির মান বের করে রাখি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা বুঝতে পারছো? একদম সিম্পল, যে তোমাকে জাস্ট এটা জানতে হবে, এটা জানতে হবে, পিথাগোরাস অ্যাপ্লাই করে দিব। ওকে, এখন দেখো তোমাদের খুবই সুন্দর একটা টপিক আসবে, এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর, কোন একটা ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর। বুঝতে পারছো? কি আসবে? একক ভেক্টর। এটাও কিন্তু আমরা লেকচার একে পড়াইছিলাম। কোন একক ভেক্টর কাকে বলে, যে যে ভেক্টর রাশির মান এক একক। দেখো আমরা কিন্তু এই যে এখানে একটা একক ভেক্টর ইউজ করতেছি। দেখো এই যে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, কে ভেক্টর বরাবর একক ভেক্টর কে ক্যাপ, তাই না? এই প্রত্যেকটার মান, এই প্রত্যেকটা ভেক্টরের মান কিন্তু, যে সাপোজ ধরো তোমার কাছে এটা জিজ্ঞাসা করলো, এটা মান কত 1, এটা মান কত 1, যে কে ক্যাপ এটা মান কত 1। যে কোনো একক ভেক্টরকে তুমি যদি এভাবে প্রকাশ করো, এই দেখো উপরে এরকম টুপি না, মানে একক ভেক্টর, আর এই একক ভেক্টর মানেই কত, মান 1। এর আগে আমি এক্সপ্লেনেশন দিছিলাম, আজকে ডাইরেক্ট বলবো যে একক ভেক্টরের কিন্তু সুন্দর একটা সংজ্ঞা আছে, যে কোনো একটা ভেক্টরের সমান্তরালে বা একই দিকে, কোনো একটা ভেক্টর তার সমান্তরালে, সাপোজ এইদিকে একটা ভেক্টর রাশি আছে, এই দিকেই অথবা এই রেখার সমান্তরালে, সমান্তরাল মানে কি একই দিকে কিন্তু বোঝায়, তাই না? সমান্তরাল বলতে বিপরীত দিকটা বোঝায়, মানে ওই একই দিকে, হয় ওই ধারক রেখার উপর, না হয় ধারক রেখার সমান্তরালে একই দিকে, দিকটা কিন্তু একই হবে। ঠিক আছে, যে একক ভেক্টর কি, কিভাবে বের করবো, তাই না? ওকে, এটা হচ্ছে কোন ভেক্টর রাশিকে, কোন ভেক্টর রাশিকে সেই ভেক্টর রাশির
মান দ্বারা ভাগ করলে তার সমান্তরাল মানে তার দিকে আর কি, মানে যে ভেক্টর রাশিটা ছিল তার দিকে একক ভেক্টর পাওয়া যায়। তার মানে একক ভেক্টর পাওয়ার জন্য কোন একটা ভেক্টর রাশিকে ওর মান দ্বারা ভাগ করে দিব। এই কথাটা দেখো লেকচার 1 আমি এভাবে বলছিলাম যে ধরো তোমার কাছে 50 টাকা আছে, এখন তুমি যদি 50 টাকা দিয়ে ভাগ করো, 50 কাটবে, টাকাও কাটবে, তুমি পাবা 1। বাট তোমার কাছে ধরো 50 টাকা আছে আর তুমি 50 দ্বারা ভাগ করছো, তাহলে 50 কেটে তুমি পাবা 1 টাকা। তার মানে দেখো এটা এই যে 50 টাকাকে তুমি শুধু 50 দ্বারা ভাগ করলে তুমি 1 টাকা পাবা। ঠিক একইভাবে কোন একটা ভেক্টর রাশিকে তুমি যদি তার মান দ্বারা ভাগ করো, যেমন 50 টাকাকে আমি 50 দিয়ে ভাগ করছি, 50 টাকার মান 50, কোন একটা ভেক্টর রাশিকে তুমি শুধু মান দ্বারা ভাগ করলে তাহলে এক ভেক্টর মানে একক ভেক্টর পাবা। এটা হচ্ছে সিম্পল কথা ছিল, ঠিক আছে? তো এখানে তাহলে দেখো আমি তোমার কাছে একটা ভেক্টর রাশি দিলাম যে ধরো একটা এ ভেক্টর হচ্ছে যে 3i হ্যাঁ মাইনাস 4j। এটা দেখো তো, এটা তুমি কি চিত্র আঁকতে পারবা? চিত্র দরকার নাই, মানে বোঝানোর জন্য এমনি আর কি দেখাই যে 3i মাইনাস 4j মানে দেখো x অক্ষ বরাবর 3 ঘর, ডান দিকে তাই না, ধনাত্মক দিকে 1 2 3, আর y অক্ষ বরাবর এটা মাইনাস যেহেতু তাহলে নিচের দিকে 1 2 3 4। এই যে এই ভেক্টরটা এটাই হচ্ছে এ ভেক্টর, বুঝতে পারছো? এটা তীর চিহ্ন, আমার তীর চিহ্ন খুব বাজে হয়। ওকে, ভেক্টর চিনতে পারাটা অনেক ভালো একটা স্কিল। ওকে, আস্তে আস্তে হবে, সব প্যারা নাই। ওকে, তো এটা ধরো একটা ভেক্টর। এখন আমি তোমাকে বললাম যে এই এ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর লেখো। সমান্তরালে একটি একক ভেক্টর। তো দেখো আমি আলটিমেটলি একটা একক ভেক্টর লিখতেছি, কেন একটু গ্যাপ রাখি। তো এই ভেক্টরটা কি হবে, আমরা জানি যে কোনো ভেক্টর রাশিকে আমরা সিম্পল ভাবে তার মান দ্বারা ভাগ করব। দেখো ভেক্টর রাশিকে আমরা জাস্ট মান দ্বারা ভাগ করলো, তাহলে আমরা একক ভেক্টর পাবো। আর এটা দেখো এ না, এটাকে আমরা স্মল দিয়ে ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। যে কোনো একক ভেক্টরকে স্মল লেটারে আর উপরে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই যে একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরকে এটা দ্বারা ভাগ, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো আমরা এই যে এই ভেক্টর রাশিটা কত, 3i মাইনাস 4j, আর এটার মান কত আসবে দেখো তো, ডাইরেক্ট এখানে করো পিথাগোরাস, 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এটা আসবে কিন্তু 5, তাই না? এটা এই পুরো নিচের টুকু ভ্যালু আসবে 5। তাহলে এখন 5 দ্বারা ভাগ করে দাও, যে 3/5 i ক্যাপ মাইনাস 4/5 j ক্যাপ। তাহলে দেখো যে এটা একটা একক ভেক্টর। অনেকে দেখে বলে হ্যাঁ ভাই কি বের করছেন, একক ভেক্টরের মান হবে 1, এটা এর কি, এটা 1 আসছে, এটা 1 আসছে, হ্যাঁ আসছে। তোমার কাছে তোমার চোখে লাগতেছে না, বাট ক্যালকুলেটরের চোখে ঠিকই লাগবে। দেখো তো যে আমরা ভেক্টরের এটা একটা ভেক্টর রাশি না, যেহেতু i ক্যাপ j ক্যাপ থাকলেই তো ভেক্টর রাশি। আচ্ছা, এই ভেক্টর রাশির মান বের করো। মান কি হয় জানি বের করে, মান বের করার নিয়ম হচ্ছে রুট ওভার এই যে সহগের স্কয়ার নিবা, তাই না? ওকে, তাহলে 3/5 এর স্কয়ার, আই হয় কি প্লাস এরপর মাইনাস 4/5 মাইনাস 4/5 এর স্কয়ার। ক্যালকুলেট করো যে কত আসছে, 1। এটা মান বের করতে যে ঠিক 1ই পাবা, বুঝে গেছে? তো এই হচ্ছে আসলে একক ভেক্টর। তো এইখান থেকে অনেকে আবার তোমাদেরকে এভাবে লেখায় যে দেখো একক ভেক্টর মানে তো হচ্ছে যে কোনো একটা ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করা। এইটাকে একটু এই পাশে পাঠাই দাও। তাহলে কোনো একটা ভেক্টরকে এই যে কোনো একটা ভেক্টর রাশির মান আর এই যে ক্যাপ দ্বারা প্রকাশ করা যায়। যেমন দেখো আমরা এতক্ষণ ধরে এই দেখো এটা কি একটা ভেক্টর রাশি না, কথার কথা ধরো এটা একটা বি ভেক্টর। দেখো যে কোনো একটা ভেক্টর রাশিকে দেখো যে তার মান আর ওই যে একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, বুঝে গেছে? এই যে দেখো যে মান আর একক ভেক্টর, এগুলো আস্তে আস্তে শিখবা। ওকে, এখন আমরা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখব। একটু ছোট একটা ব্রেক নিই। ওকে, তো হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে, তো তোমরা হচ্ছে জানো যে এখানে হচ্ছে আমাদের কিরকম থাকবে বলো, যে
ধরো হচ্ছে আমাদের হচ্ছে যে ঘরের কোণাগুলা, তাই না, যেরকম স্পেসিফিক ভাবে যে কোণাগুলা থাকে, যে একটা দেয়াল ধরে যেরকম যে দেয়াল থাকে না, যে ধরো সাপোজ হচ্ছে এরকম দেয়াল, দেখবা ঠিক পাশে হচ্ছে আরেকটা দেয়াল থাকে এরকম, তাই না, এরকম টাইপের। তো সাপোজ ধরো এরকমই আর কি বদ্ধ একটা জায়গা, যে এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, দেয়ারে এই কোণাগুলো দেখো, এটা দেখতে মনে হচ্ছে স্থূল কোণ, বাট ভাই তুমি খেয়াল করো তোমার এই যে একটা দেওয়াল আর একটা দেওয়াল, দেখবো যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হয়, আবার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, আর এইটা 90 ডিগ্রি হয়। বিষয়টা হচ্ছে এটা কিছুটা হচ্ছে ঘরের মেঝে এরকম। ওকে, বুঝতে পারছো? তো এই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ধরো এখানে শূন্যে, এই শূন্য একটা জায়গায় এরকম একটা জায়গাটা মাছি আটকে আছে। তো এই মাছিটাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে জানো? আমাকে প্রথমে ধরো এই অক্ষ বরাবর আসতে হবে, ওকে, দেন আমাকে এটার ঠিক এই মেঝের, আমাদের মেঝেগুলো কি হয় দ্বিমাত্রিক কিন্তু, তাই না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, যে কোনো একটা তল কিন্তু দুইটা মাত্রা থাকে, দৈর্ঘ্য প্রস্থ এরকম। দেন আমাকে এই বরাবর আসতে হবে, তাই না? বলো না যে ভাই আপনি মনে হয় এখানে সূক্ষ্ম কোণ আঁকছেন, না, এটা আসলে দেখো এটা সমান্তরাল আঁকার চেষ্টা করছি, মেইনলি এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি কোণে আসছে, বুঝতে পারছো? ওকে, তো এখনো মাছিতে আমি যাই নাই, কিন্তু মাছিতে যাই নাই, বাট এই পর্যন্ত আসতে যাই, তার মানে দেখো আমাকে অ্যাটলিস্ট এক্স বরাবর যেতে হয়েছে, তার মানে এই যে এটা একটা ভেক্টর, দেন আমাকে এখানে যেতে হয়েছে, ধরো হচ্ছে এটা ওয়াই, এটা হচ্ছে ধরো এটা এক্স অক্ষ ছিল, ধরো এটা ওয়াই অক্ষ ছিল, হ্যাঁ, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, উপরে একটা ধরো জেড অক্ষ, দেন এটা হচ্ছে, তাহলে আমাকে এখান থেকে একটু আসতে হচ্ছে, তো এটা হচ্ছে এ ওয়াই। তো আমরা মাত্র দ্বিমাত্রিক পর্যন্ত শিখছি যে এইটার এইটা মিলে কিন্তু আমরা এই দুটাকে বাদ দিয়ে ঠাস করে এখানে একটা ভেক্টর রেখে ফেলতে পারি মাটির ওপর, হ্যাঁ, যে ঘরের মেঝের ওপরেই এটাটা বাদ দিয়ে চিন্তা করলাম এই ভেক্টরটা, ডাইরেক্ট ভেক্টরটা হচ্ছে এইটা, যেটাকে লেখা যেতে পারে যে এ এক্স, এটা হচ্ছে এখনো আই ক্যাপ দেওয়া হয় নাই, আর এটা হচ্ছে আই ক্যাপ না, এটা হচ্ছে এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, তাই না, এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। এই যে এতটুকুর মান, এই যে এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, হ্যাঁ, এই যে এখান থেকে যে এই ভেক্টরটুকুর মান, এই এতটুকু ভেক্টরের মান আমরা কিন্তু জানি, এই যে এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, এই ভেক্টরের মান আমরা কিন্তু জানি। মান বলতে জাস্ট এই দৈর্ঘ্যটা কিন্তু ভাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, মাছি তো আসছে যে উপরে একটা জায়গায়, তার মানে এখন আমাকে কিন্তু উপরের দিকে উঠতে হবে, অর্থাৎ এই যে জেড বরাবর আগাইতে হবে, এ জেড, কি করতে হবে, এ জেড বরাবর আগাইতে হবে, তাই না, এ জেড ধরলাম, এটার দৈর্ঘ্য এ জেড। তো আলটিমেটলি দেখো আমার এই যে আদি অবস্থান থেকে আমি ফাইনালি এই দেখো শূন্য মাছিটার কাছে পৌঁছে গেলাম। তো এইটার দিকে পৌঁছাতে গেলে তার মানে আমাকে দেখো আগে তাহলে একটুকু যেতে হলো, এখন ওই দুইটা বাদ, ওই দুইটা মিলে তৈরি হয়েছে এটা, তার মানে আমাকে দেখো এটা যেতে হয়েছে, দেন এটা যেতে হবে। এখন দেখো মাটির উপর আমি যখন লম্ব টানলাম, সেটা কিন্তু মাটির সাথে লম্বালম্বি কোণে আছে 90 ডিগ্রি কোণে, এই যে মাটির সাথে এই অ্যাঙ্গেলটা কিন্তু কত 90 ডিগ্রি কোণে, তাই না? তোমরা যদি এই ত্রিমাত্রিক ভিউটাকে এখন যদি একটু পাশ থেকে দেখো, তাহলে মনে হবে যে হ্যাঁ, এটা হচ্ছে ঘরের মাটি, তুমি মাটির উপর তুমি কি টানছো, একটা লম্ব টানছো, তো মাটির সাথে এটা আছে 90 ডিগ্রি কোণে। তো এখন দেখো যে এই ভেক্টর আর এই ভেক্টর দেন এই ভেক্টর মিলে তৈরি হচ্ছে এই ভেক্টরটা, তার মানে আমরা লিখতে পারি যে এটা আলটিমেটলি এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর প্লাস এ, এই যে এইটা ভেক্টর প্লাস এইটা, যে এ এক্স ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস এ জেড ভেক্টর, এই ফাইনালি তুমি এতে পৌঁছালে। তার মানে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা ভেক্টরের কি হবে, এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, জেড অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, এই উপাংশগুলো যে ভেক্টর, উপাংশগুলো তো নিজেরা ভেক্টর, তার যোগফল, তার কি হবে, যোগফল। এখন তোমার কাছে জিজ্ঞাসা করবে যে আচ্ছা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরের মানটা কত, আমি এটা এখানে বের করে দিই, এই যে এই এ ভেক্টরের মান, এটা এখানেই বের করে দিই। তো তুমি এখন চিন্তা করবা যে তোমার কাছে সিম্পল আছে এই ভেক্টর আর এই ভেক্টর, কি কি আছে চিন্তা করবা, যে এই ভেক্টর, তুমি কিন্তু এখন দেখো এই ভেক্টরের মান কিন্তু লিখে রাখছি আমি, আর এই ভেক্টর। তো একটা ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের তুমি এক বাহু আর এক বাহু অলরেডি জানো, এই বাহু আর এই বাহু
জানো, এই বাহুর দৈর্ঘ্য জানো আর এই বাহুর দৈর্ঘ্য জানো। সমকোণের বিপরীত বাহু কি হয়? অতিভুজ। আর অতিভুজ আমরা জানি বরাবর হবে √, এইটা স্কোয়ার মানে এটার মানের স্কোয়ার প্লাস এটার মানের স্কোয়ার। দেখো আমরা কিন্তু লিখে রাখছি এই ভেক্টর রাশির মান হচ্ছে এইটা, তাহলে এটার মানের স্কোয়ার, এই যে এই মান স্কোয়ার, প্যাচ খাও না, এটার মানটাই হচ্ছে এতটুকু। এখন আবার তোমার কি লাগবে? এইটাই স্কোয়ার মানে এই যে এই মানের স্কোয়ার প্লাস এই বাহুর মানের স্কোয়ার, এই বাহুর মান হচ্ছে AZ, তার স্কোয়ার করলে আসবে এইটা। তাহলে এখন দেখো আমরা জানি হচ্ছে এই দেখো এই রুট আর স্কোয়ার কাটাকাটি যে এখানে সিম্পল আসবে ভেতরের টুকু, অর্থাৎ AX স্কোয়ার AY স্কোয়ার আর AZ স্কোয়ার। তো ফাইনালি আমরা একটা কথা লিখতে পারি যে আমার কাছে যদি কোনো একটা ভেক্টর রাশি থাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, হ্যাঁ, এর বি দিয়ে লিখছি তো, এর জন্য লিখলাম যে বি এর আনুভূমিক, বি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর বি এর জেড অক্ষ বরাবর উপাংশ, তাহলে সেই ভেক্টর রাশির মান, এই মানটা হবে সিম্পল √, এই যে এই বি এক্স আনুভূমিক বরাবর যে ভ্যালুটা সেটা স্কোয়ার, বি ওয়াই এর স্কোয়ার, বি জেড এর স্কোয়ার। এটা আমরা যদি একটু এক্সাম্পল দিই, এটা যদি এখন এগুলো কিন্তু ভাই মুখস্থ রাখবো না, এটা ডাইরেক্ট পিথাগোরাস মনে করো যে পিথাগোরাসে দ্বিমাত্রিকে থাকলে তো জাস্ট x স্কয়ার y স্কয়ার হবে, ত্রিমাত্রিক থাকলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার তিনটাই হবে। এর একটা এক্সাম্পল দিই যে ধরো তোমার কাছে একটা বি ভেক্টর আছে, যে এই ভেক্টরটা ধরো আমি বললাম হচ্ছে 3i দেন -4j প্লাস 5k, ঠিক আছে। দেখো x অক্ষ বরাবর গেলে i ক্যাপ, y অক্ষ বরাবর গেছে দেখে j ক্যাপ, z অক্ষ বরাবরটার জন্য আসলো k ক্যাপ। ওকে, এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, কারণ এখানে i j k তিনটাই আছে। ওকে, তো এই ভেক্টর রাশির মান কি হবে জানো? এই ভেক্টর রাশির কি মান? সিম্পল মানটা আসবে √, এই যে আমরা কি বলছিলাম, এই যে জাস্ট উপাংশগুলোর মান নিতে হবে। তো এই যে 3i ক্যাপ, এটা তো ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির মান হচ্ছে শুধু 3, এটার মান হচ্ছে 3 স্কয়ার, এটা আসবে হচ্ছে -4 স্কয়ার, আর এটা কি আসবে 5 স্কয়ার, এইটা যা আসে এটা আসবে হচ্ছে 9, এটা আসবে হচ্ছে কি 16, 5 5 25। তাহলে হচ্ছে এটা হিসাব করার পর যা আসবে, যেমন হচ্ছে 16 আর 9 মিলে কত হবে? 25, 25 আর 25 মিলে কত আসবে? 50, √50। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর রাশির মান। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন একটা ভেক্টর রাশি থাকলে আমরা জাস্ট সিম্পল কি করে দিব বলো তো? আমরা সিম্পল হচ্ছে গিয়ে তোমার ওই উপাংশগুলোর মানগুলো নিয়ে নেবো, যে x অক্ষ বরাবর কত, y অক্ষ বরাবর কত, z অক্ষ বরাবর কত, পিথাগোরাস অ্যাপ্লাই করলে হয়ে যায়, ডাইরেক্ট লিখবা, এখানে কোনো চিত্র আঁকার দরকার নাই। ঠিক আছে, এখন ধরো হচ্ছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একক ভেক্টর জানতে চাইতে পারে, এটাও সিম্পল একদমই। যে ধরো তোমাকে আমি বললাম যে a নামে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে যে 10i - 4j - 3k, এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, তাই না? এখন বললাম যে এর একক ভেক্টর কত, এর কি জানতে চাচ্ছি, এর একক ভেক্টর লিখো। আচ্ছা, খুবই সিম্পল হবে, আমরা একক ভেক্টর তো আমরা জানি একক ভেক্টরের সংজ্ঞা কি, কোন একটা ভেক্টর রাশি, এই যে একক ভেক্টর কি হবে, এ তো এ দিয়ে লিখছি স্মল এ, বি হলে স্মল বি দিতাম। কোন একটা ভেক্টর রাশিকে আমরা ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, দেখো তো এই যে ভেক্টর রাশিটা কত, উঠাও তো, এই যে 10i - 4j - 3k, আর ভেক্টর রাশির মানটা কত আসবে? এই দেখো ভেক্টর রাশির মান খুবই সিম্পল, যা সবগুলা নিয়ে বর্গ করবা, তাই না? এখানে কত -4 স্কয়ার, আর এখানে কত -3 এর স্কয়ার। তো উপরে আসলো 10i - 4j - 3k। ওকে, আর √10 স্কয়ার করলে আসবে কত? 100, -4 স্কয়ার করলে আসবে 16, 3 স্কয়ার করলে আসবে 9। তো 16 আর 9 মিলে কত আসবে? 25, আর 100 মিলে আসবে 125, √125, তাই না? এটা ভ্যালু √125 এর ভ্যালু তো বের করে নি একটু, 5√5, তো নিচের ভ্যালু আসবে 5√5, বুঝছো? আলটিমেটলি 10i - 4j 5√5 এভাবে রাখা যায়, অথবা চাইলে যে এটাকে এটা দ্বারা ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ করে লিখতে পারো। 10 এই যে 5√5i - 4 বাই 5√5 এই যে j ক্যাপ -3 এই যে 5√5
কে ক্যাপ। এই 10 আর 5 আবার কাটাকাটি যায়, কাটাকাটি যে উপরে 2 লেখা যায় 2/√5, তাই না? ওইটা লিখে দিই। ক্লিয়ার? এই হচ্ছে একক ভেক্টর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আজকের ক্লাসে মেইন ইন্টেনশনই ছিল তোমাদের এই জিনিসটা শেখানো, বুঝছো? আজকের ক্লাসের ইন্টেনশন হচ্ছে তোমাদের এই জিনিসটা শেখানো। দেন এখন দেখো আমরা কিছু সহজ সহজ অঙ্ক করব। এই যে এটা, যে দেখো তোমার কাছে এ ভেক্টর আছে, দেখো এ ভেক্টর দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে? এরপর দেখো তোমার কাছে বি নামে একটা ভেক্টর আছে। আচ্ছা, এরপর দেখো তোমার কাছে সি নামেও একটা ভেক্টর আছে। দেখো তিনটা ভেক্টর তুমি জানো। এখন কথা হচ্ছে প্রথম প্রশ্ন, এই একই উদ্দীপক দিয়ে কয়েকটা প্রশ্ন আছে যে সি ভেক্টরের, এখানে বলো তো এইটা দ্বারা কি বুঝাইছে? মডুলাস। তার মানে সি ভেক্টরের মান জানতে চাইছে তোমার কাছে। তোমার কাছে সি ভেক্টরের কি জানতে চাইছে? মান জানতে চাইছে। তুমি কি সি ভেক্টরটাকে চেনো? ওই যে সি ভেক্টর, যেহেতু তুমি সি ভেক্টরটা চেনো, একটু উঠাও, -i প্লাস 2j প্লাস 2k ক্যাপ। এটার মান কি হবে? দুনিয়ার সব থেকে সহজ, এটা সহগ কত? -1, তাহলে √, এটা -1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার। তাহলে -1 এর স্কয়ার করলে আসবে 1, 2 স্কয়ার করলে আসবে 4, 2 স্কয়ার করলে আসবে 4। তাহলে এই 1 4 4 8, তাহলে 9, এই হলো 3। তার মানে এই সি ভেক্টর আছে, সি ভেক্টরের মান হচ্ছে 3। বুঝতে পারছো? ওকে, পরেরটা খেয়াল করে দেখো, যে একই উদ্দীপক, একই উদ্দীপক এখন তোমার কাছে বলতেছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর যোগ করো। এরপর দুই পাশে দুটো মডুলাস দেখতে পাচ্ছিস তো, তার মানে যোগ করে তুমি একটা ভেক্টর পাবা, এরপর মডুলাস। তোমাদেরকে আমি এখনো মনে হয় উপাংশের যোগ আর বিয়োগটা বলি নাই, এটা বলি নাই কারণ আমি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো। বইয়ে দেখবো একটা আলাদা সূত্র দিয়ে লিখছে, ওইসব সূত্র দেখা লাগবে না, ডাইরেক্ট অঙ্ক করবো আমরা। কিরকম খেয়াল করে দেখো, এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এ ভেক্টরটা উঠাও প্লাস বি ভেক্টর উঠাও, সি ভেক্টরটা উঠাও, যে -i প্লাস 2j প্লাস 2k ভেক্টর। এখন ভেক্টরের এই যোগগুলো কিরকম হয় জানো? মানে একটা ক্লাস 1 এর বাচ্চা ওইগুলো পারবে কিভাবে। এর আয়ের সহগ, এর আয়ের সহগ, এর আয়ের সহগ যোগ করবা। যেমন 3 প্লাস 2 কত আসবে? 5। আর এখানে আয়ের সাথে কত আছে? -1, তাই না? যে প্লাস মাইনাসে কত? -1, তা কত আসবে? 5 থেকে 1 বিয়োগ গেলে 4, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে 4i। বুঝা গেছে? এখন যে এর হিসাব দেখো, যে -2 -4, -2 আর -4 মিলে কত হবে বলো? -6 না? ওকে, আর এখানে আছে +2, তো -6 আর +2 মিলে কত আসবে? -4। এই যে যে হিসাব শেষ। এখন কে এর হিসাব, কে তে এখানে আছে +1 +3, কত হইলো? +4, আর এখানে আছে +2, তার মানে +6k। বুঝতে পারছো? এই হচ্ছে হিসাব। তো আমরা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর বের করা শেষ। তোমরা চাইলে আলাদা আলাদা যোগ করতে পারো, যে প্রথমে এই দুইটা যোগ করব তারপরে ওইটা করব, করতে পারো, সমস্যা নাই। এখন তোমার অ্যানসার কিন্তু এখানেই শেষ না, এখানে তোমার কাছে এখন মডুলাস জানতে চাইছে, মানে এই ভেক্টরের মান। এটা দেখো, এটা হচ্ছে তিনটা ভেক্টরের যোগফল, মানে লব্ধি বলা যায়, কারণ লব্ধি মানে কি? একাধিক ভেক্টরের যোগফল। এখন এই লব্ধি ভেক্টরের মান জানতে চাচ্ছে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, মান মানে হচ্ছে √, এইটা স্কয়ার, এইটা স্কয়ার আর এইটা স্কয়ার। তো 4 4 কত আসবে? 16, মাইনাস থাকবে না, এটা কত আসবে? 16, এটা 36। এইটা যা আসে ভাইয়া, এইটা যা আসে, ঠিক আছে? এটা বাকিটা সেলফ। দেখি তোমাদের এই যে তোমরা যদি এটা পারো তাহলে দেখি তো তোমরা এটা বের করতে পারবা কেউ? অঙ্ক শেষ, এই যে এটার উত্তর শেষ, এটা উত্তর এখানে শেষ। একটু এক্সট্রা দেখি তো তোমরা কেউ আমাকে এটা বের করে দিতে পারবা? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, দেখি তো। দেখো এখানে কি আমি মডুলাস দিছি? না, তার মানে জাস্ট ভেক্টর বিয়োগ পর্যন্তই, মান বের করা লাগবে না। এখানে যখন যোগ করার পর যোগটা এখানেই শেষ হয়ে গেছিল, এরপর আমাকে মান বের করতে হয়েছে। আমি যেহেতু মডুলাস দিই নাই, তাহলে মানটা চাই নাই। তাহলে এ ভেক্টরটা উঠাও তো, 3i মাইনাস 2j প্লাস k। এরপর বি ভেক্টরটা উঠাও, 2i মাইনাস 4j প্লাস 3k। এই দেখো কিভাবে হবে,
দেখো 3 আর এখানে -2, তাই না? 3 থেকে 2 বিয়োগ হলে 1 হবে, তার মানে এখানে সিম্পল হবে i ক্যাপ। আচ্ছা এখানে দেখো -2 আর এই দেখো মাইনাসে, এইখানে আবার মাইনাস, তো মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে +4। তো এই যে -2 আর এটা কি হয়ে গেল +4। কেউ যদি না বুঝে যে এই নরমাল হিসেবে যে -2 এখানে মাইনাস আর এখানে -4, এই হিসাব করলে কি আসবে যে -2 মাইনাসে +4, তাই না? তাহলে এটা হবে শুধু 2, পজিটিভ 2 হয়ে যাবে। তাহলে যে +2 j ক্যাপ। এখন এই 1 থেকে এই দেখো 3 কি হবে বিয়োগ, 1 থেকে 3 বিয়োগ হলে আসবে -2k। বলো এইটুকু জিনিস তোমরা বুঝতে পারবে না, এইটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? ওকে, এরপর এটা দেখো যে তোমাকে এই জিনিসটা মান বের করতে হবে। এটা তো দেখানো উচিত না, তারপর দেখাই দিচ্ছি। এখানে দেখো তোমার আসলে 2a লাগবে, বাট তুমি তো জানো শুধু a, তাহলে আগে 2a বানাই ফেলো। অর্থাৎ এই যে 2 গুণ হবে এই ভেক্টরটার সাথে। আমাদের ভেক্টরের ক্ষেত্রে এটা তোমরা ছোটকালে পড়ে আসছো যে আমাদের কাছে যদি কোনো একটা ভেক্টর রাশি থাকে তার সাথে কিন্তু কোনো একটা ধ্রুবক যদি গুণ হয় আলটিমেটলি তুমি একটা ভেক্টর রাশিই পাবা, তাই না? এই যে একটা ভেক্টর রাশির সাথে কোনো কিছু গুণ হলে একটা স্কেলার রাশি, যেমন 2, শুধু 2 এটা একটা স্কেলার রাশি মান, এই মানটা সবার সাথে চলে যাবে আর কি, ঠিক আছে? কিভাবে হবে, 3 × 6i, দেন এটা -4j, দেন এটা কত আসবে 2k। আচ্ছা এরপর এটা দেখো তোমার লাগবে 3b, মাইনাস পরে দিচ্ছি, আগে এগুলো গুণ করো, তুমি তো জানো শুধু b, এখানে 3b লাগবে। ওকে 3b, তো 3 আর b ভেক্টর কত আছে দেখো তো, 2i -4j + 3k। ওকে তাহলে এটা আসবে কত, 3 × 6 6i, দেন 3 × 4 12j, দেন 3 × 3 = 9 9k। আচ্ছা এরপর লাগবে হচ্ছে 5c, তাই না? ওকে 5, এরপর c ভেক্টরটা কত, -i + 2j + 2k ভেক্টর। তাহলে এটা আসবে কত, -5i ক্যাপ 5 × 2 10j ক্যাপ, দেন 5 × 10k ক্যাপ। এখন দেখো তোমার কাছে এভরিথিং রেডি। এখন তুমি যে এই মানটা বের করবা, যে সুতরাং আগে এই ভেক্টরটা বের করো, এটা ভ্যালু কত আসছে, এই যে এটা 6i - 4j + 2k মাইনাস, এখন এই যে 3b কত আসছে, 6i - 12j আর আসছে কত 9k। ওকে এরপর আসছে হচ্ছে -5c, যে 5c ভ্যালু কত আসছে, -5i, ওকে দেন 10j, এরপর কত আসছে 10k, ঠিক আছে না? এখন এটা তুমি নরমালি হিসাব করে ফেলো, যেমন এখানে i এর সাথে কত আছে 6 আর এটা কত আছে -6, তো 6 থেকে -6 গেলে কত 0, তার মানে এই পর্যন্ত i এর কোনো মানই নাই। আর এখানে দেখো মাইনাস মাইনাসে +5i, বুঝতে পারছো? এরপর যে হিসাব করবা -4, এই মাইনাস মাইনাসে +12, -4 + 12 করলে আসবে হচ্ছে 8, পজিটিভ 8, আর ওইখানে যে এর সাথে কত আছে, এটা -10, 8 আর -10, তাহলে কত আসবে -2। তুমি ক্যালকুলেটরও করতে পারো, সমস্যা নেই। দেন দেখো +2 আর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -7k, -7 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো 10, তাহলে -17k। ওকে তাহলে আমি ভেক্টর বের করছি, বাট আমার তো চেষ্টা হচ্ছে প্রশ্নের মান। তাহলে আমরা লিখব যে সুতরাং মডুলাস 2a - 3b - 5c, এইটাই কষ্ট হচ্ছে √5 এর স্কয়ার আর হচ্ছে গিয়ে -17 স্কয়ার। এইটা ক্যালকুলেট করে ডাইরেক্ট আসবে, সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবা। এরা দেখো, এটা জাস্ট হিন্টস দিয়ে দেবো, নিজেরা করবা। হিন্টসটা কি দেখো, এখানে a নামে একটা ভেক্টর আছে, b ভেক্টর আছে। এখন বলা হচ্ছে a ও b এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর। ফার্স্ট অফ অল তোমাকে একক ভেক্টর বের করতে হবে, তাই না? প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্নের কাহিনী হচ্ছে তোমাকে একক ভেক্টর বের করতে হবে। কার লব্ধি, কার a ও b এর লব্ধি। তো এখন দেখো আমরা জানি লব্ধি ভেক্টর মানে কি ভাইয়া, লব্ধি ভেক্টর মানে হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর
মানে তোমাকে লব্ধি ভেক্টরটা কিন্তু আগে বের করে নিতে হবে, এ ভেক্টর বি ভেক্টর যোগ করে। যোগ বিয়োগ তো তুমি এখন পারো, যে এ ভেক্টর যোগ করবা আর বি ভেক্টর যোগ করে তুমি কিন্তু এখানে সুন্দর একটা ভেক্টর রাশি পেয়ে যাবে। ওই ভেক্টর রাশির একক ভেক্টর, যেহেতু এটা আর দিয়ে প্রকাশ করছো, তাহলে যে একক ভেক্টর কি হবে বলো তো? এই যে কোন একটা ভেক্টর রাশিকে সেই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ, কোন একটা ভেক্টর রাশিকে সেই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ। তো তোমার কাছে যদি আর ভেক্টর থাকেই তো লিখবা, আর ভেক্টরের মান বের করে ভাগ করে বের করবা। এটা হোমওয়ার্কটা কোথায় দিবা? স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে অবশ্যই অবশ্যই দেখাবা। তো আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ভেক্টরের গুণনে চলে যাব। এখন তো আমরা মাত্র যোগ বিয়োগের দিকে আসলাম, তাই না? আমরা ভেক্টরের গুণন করব, যেখানে হচ্ছে ডট গুণন ক্রস গুণন শিখবো নেক্সট ক্লাসে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা পাবা। দেন হচ্ছে আমাদের ভেক্টরের কিছু জিনিসপাতি শিখতে হবে। নদী নৌকার অঙ্ক আছে, ভেক্টর ক্যালকুলাস, তারপর চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।